আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই মতের ভিন্নতার কারণের জন্য যাতে ঘরের শত্রু বিভীষণ না হয়ে যায়। আজকে প্রত্যেকেই বলছে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, কিন্তু আমি মনে করি ঘরের শত্রু আজকে বিএনপি, জামায়াত, এনসিপি তাদের দ্বন্দ্ব যদি আমাদেরকে সংঘাতের দিকে রূপ দেয়, তাহলে কিন্তু ঘরের শত্রু বিভীষণে পরিণত হবে। সেখানে আওয়ামী লীগের লাগবে না। নিজেদের দ্বন্দ্বেই কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করে দিতে পারে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে। সে কারণে আমরা মনে করি যে যে পতিত শক্তি মাথা চড়া দিয়ে ওঠার কথা বলা হচ্ছে, সেই মাথা চড়া দিয়ে উঠে না পারলেও আজকে ঘরের শত্রু যাতে বিভীষণে পরিণত না হয়। আমরা আশা রাখতে চাই যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন এই যে দ্বিমতের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক যে পথরেখা, যে গণতান্ত্রিক উত্তরণের যে পথ, সেই পথ বাংলাদেশ তৈরি করবে এবং একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। আমরা মনে করি যে শুধুমাত্র যে নির্বাচন কমিশন বা সরকারের একার পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। প্রার্থী ও ভোটাররা যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে বর্তমানে হঠাৎ করে দু একটি জায়গায় যে এই জঙ্গি তৎপরতা, জঙ্গি মিছিল বা বাসে আগুন দেওয়া, এই যে হঠাৎ করে যে ঘটনাগুলি ঘটে, এগুলি কিন্তু আমি মনে করি যে জনগণ যেহেতু ঐক্যবদ্ধ রয়েছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন এক রয়েছে, রাজনৈতিক দলগুলো যখন পতিত সরকারের বিরুদ্ধে এক রয়েছে, তখন কিন্তু এই ধরনের ছোটোখাটো জঙ্গি মিছিল বা দু একটি জায়গায় গাড়িতে আগুন দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কোনোভাবে আর পিছিয়ে দেওয়া সম্ভব হবে না। সুতরাং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনের যে পথরেখা সেটি তৈরি হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সেটি বলেছেন, নির্বাচন কমিশন সেটা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রস্তুতি গ্রহণ করছে, বাংলাদেশ সেনাবাহিনী তার প্রস্তুতি গ্রহণ করছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন যেটি, সেই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে আমরা আশা করতে চাই যে বাংলাদেশের মানুষ যারা গত 15 বছর ভোট দিতে পারেনি, তারা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, তাদের যে ভোট দেওয়ার যে অধিকার, সে অধিকার তারা ফিরে পেয়ে তারা লাইনে দাঁড়িয়ে প্রত্যেকেই তারা শত লোক তারা ভোট দিবে। তবে একটা বিষয় যে আমরা আবারও বলতে চাই যে সেটি হচ্ছে যে প্রার্থী, ভোটার, গণমাধ্যম এবং অংশীজনকে তাদেরকে সঙ্গে যদি নেওয়া না যায়, তাহলে কিন্তু ভোটকে আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে আমরা নিতে পারবো না। আমরা নির্বাচনের মাধ্যমে হয়তো বা একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে, কিন্তু নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনের যে দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়ন কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। ক্ষমতার পালাবদলের সাথে যদি দুর্বৃত্তায়নের পালাবদল হয়, ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতির পালাবদল হয়, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে এই যে মুগ্ধ সাইদরা যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, যে জীবন কিন্তু বৃথা যাবে। আজকে জুলাই বিপ্লব বৃথা যাবে, জুলাই অভ্যুত্থান বৃথা যাবে। সে কারণে আমরা বলতে চাই যে ক্ষমতার পালাবদল সাথে দুর্নীতির পালাবদল যাতে না হয়। তবে একটা কথা সেটি হচ্ছে গিয়ে আমরা আগের মতো আর অবস্থা দেখতে চাই না, যেখানে শেখ হাসিনা নিজকে রাষ্ট্র মনে করতেন, একক কর্তৃত্ববাদী মনে করতেন। যদি ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে নিজকে রাষ্ট্র মনে করে, একক কর্তৃত্ববাদী মনে করে, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার মতো পরিণতি আবারও কিন্তু ঘটতে পারে। এই জুলাই বিপ্লবের শহীদরা যারা শহীদ হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু আগামী 2-4 বছরের মধ্যে তারা অপেক্ষা করবে না, যে কোনো সময় কিন্তু তারা আবার অভ্যুত্থান ডেকে নিয়ে আসতে পারে। সুতরাং যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা যদি শেখ হাসিনার মতো নিজকে রাষ্ট্র মনে করেন, তারা এক নায়কতন্ত্র কায়েম করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো পরিণতি কিন্তু আবারও বাংলাদেশ অতি শীঘ্রই ঘটতে পারে। আমাদের দেশের মতো একটা দেশে বড় সমস্যা হচ্ছে উইনার ওয়ান্টস টু টেক অল। যিনি বিজয়ী হন তিনি সব কিছু নিয়ে নিতে চান। তিনি খাল চান, বিল চান, টোল চান, সংসদ চান, তিনি চাকরিতে বদলি চান, এসপি চান, ডিসি চান, দুদক চান, সব কিছুই কিন্তু যিনি উইনার্স ওয়ান্টস টু টেক অল। বিরোধী মতের কোনো রকম কোনো সেখানে তারা স্পেস দিতে চায় না। যারা বিরোধী দলে থাকে বা যারা বিরোধী মতের লোক থাকেন, তারা দেখি যে পালিয়ে বেড়ায়, তারা মামলা হামলার শিকার হয়। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যে উত্তরণ ঘটেছে, সেই উত্তরণে আমরা দেখতে চাই যে আগামীতে যারা সরকার গঠন করবে, যারা বিরোধী দলে থাকবে, যারা বিরোধী মতে থাকবে, তারা কিন্তু একসাথে একতালে এক লয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে। এবং সরকারকে আমরা আহ্বান জানাবো, ভবিষ্যৎ সরকারে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, তারা বিরোধী দলের মতকে গুরুত্ব দিয়ে, বিরোধী দলের মানুষের মতকে গুরুত্ব দিয়ে তারা কিন্তু রাষ্ট্র পরিচালনায় তাদের সকল গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের দেশে এখন বড় একটা সমস্যা হচ্ছে অপপ্রচার। আমরা আশা করতে চাই কোনো অপপ্রচার, এর অপব্যবহার যাতে আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত না থাকে। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই মতের ভিন্নতার কারণের জন্য যাতে ঘরের শত্রু বিভীষণ না হয়ে যায়। আজকে প্রত্যেকেই বলছে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ ফিরে আসতে পারে, কিন্তু আমি মনে করি ঘরের শত্রু আজকে বিএনপি, জামায়াত, এনসিপি তাদের দ্বন্দ্ব যদি আমাদেরকে সংঘাতের দিকে রূপ দেয়, তাহলে কিন্তু ঘরের শত্রু বিভীষণে পরিণত হবে। সেখানে আওয়ামী লীগের লাগবে না। নিজেদের দ্বন্দ্বেই কিন্তু আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত
বিকৃত করে দিতে পারে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করে দিতে পারে। সে কারণে আমরা মনে করি যে যে পতিত শক্তি মাথা চড়া দিয়ে ওঠার কথা বলা হচ্ছে, সেই মাথা চড়া দিয়ে উঠে না পারলেও আজকে ঘরের সত্য যাতে বিভীষণে পরিণত না হয়। নির্বাচন পূর্বে আমরা দুটি দলের মধ্যে, বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছে আমার একক কথায় প্রশাসন চলবে, আমার একক কথায় এসপি ডিসি বদল হবে। আবার দেখছি নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে দিয়ে নমিনেশন দিবার পরে সেখানে খুনাখুনি হচ্ছে, রাজনৈতিক সহিংসতা হচ্ছে। এটি কিন্তু আমাদেরকে একটা রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে, আমাদেরকে অ্যালার্মিং অবস্থায় নিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি নিজেদের মধ্যেই যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষ এড়িয়ে বিপজ্জনক অবস্থা থেকে বেরিয়ে এসে আগামী ত্রয়োদশ নির্বাচনকে উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য করবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অঙ্গীকার করতে হবে। এবারে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বডি ক্যামেরার ব্যবহার করা হবে। আমরা শুনেছি 40-50 হাজার বডি ক্যামেরা থাকবে, কিন্তু বাইরে যদি সেই বডি ক্যামেরার ব্যবহারের পাশাপাশি যদি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটার, প্রার্থী, অংশীজনরা যদি সেখানে সুষ্ঠু ভোটের জন্য কোনোভাবে তারা একত্রিত না হয়, তাহলে কিন্তু এই বডি ক্যামেরায় কোনো কাজ হবে না। আমরা পূর্বের মতো কিন্তু আমাদের ব্যালট বাক্সকে আমরা ধান খেতে পাট খেতে আমরা দেখতে হতে পারে। সে কারণে আমরা মনে করি শুধু বডি ক্যামেরা নয়, আমরা মনে করি সকল অংশীজনের, সকল স্টেক হোল্ডারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই আমরা আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য আমরা করে তুলতে পারবো। দেশে বর্তমানে যে ভোটার সংখ্যা, সেখানে 12,76,95,138 জন ভোটার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী সমর্থকদের ভোট টানবার জন্য দুটি প্রধান রাজনৈতিক দল তারা কিন্তু মরিয়া হয়ে উঠছে। কারা আওয়ামী লীগের ভোট পাবেন, আওয়ামী লীগ সমর্থকদের ভোট পাবেন। আমেরিকার লেসপেন্সাররা পালিয়ে গেলেও কিন্তু ভোটাররা তো বাংলাদেশে রয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা মনে করি তা নির্ভর করবে সেই রাজনৈতিক দল এবং সেই প্রার্থীর আচরণের উপর। যদি প্রার্থীর আচরণ, রাজনৈতিক দলের কথাবার্তা যদি সৌন্দর্যমণ্ডিত হয়, তাদের প্রতিশ্রুতি যদি মানুষ মনে করে তারা রক্ষা করবে, তাহলে তারা কিন্তু আজকে যারা আওয়ামী লীগের ভোট রয়েছে সে ভোট টানবার জন্য একটা অবস্থা তৈরি হতে পারে। তবে তরুণদের ভোট কিন্তু এখনো দোদুল্যমান রয়েছে। তরুণরা কিন্তু কোথায় ভোট দেবে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আর তারা আগামী 2-3 মাস অপেক্ষা করবে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে যে কোন দল কি কার্যক্রম করছে, কোন দলের ম্যানিফেস্টো কি থাকছে, কোন দল কি প্রতিশ্রুতি দিচ্ছে, তাহলে কিন্তু তরুণরা তাদের ভোট দেবে। সুতরাং বাংলাদেশের যে ভোটার সংখ্যা 40% তরুণরা রয়েছে, তাদের দোদুল্যমান ভোটকে পাবার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে জনগণের জন্য, মানুষের জন্য, মানবিকতার জন্য, দুর্নীতি প্রতিরোধ করবার জন্য, স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরবার জন্য তাদের যদি প্রতিশ্রুতি বেশি করে প্রদান করে এবং প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য আস্থা অর্জন করতে পারে, তাহলে কিন্তু তরুণরা সেখানে তাদেরকে ভোট দেবে। তাই আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী স্তরে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতি প্রতিরোধ, স্বাধীন বিচার ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম, নিরপেক্ষ দুর্নীতি কমিশন, কর্মসংস্থান সৃষ্টি, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, স্বাস্থ্য শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রত্যাহার সহ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কার্যক্রমে ব্যবহার না করে, তাহলে কিন্তু আজকে তরুণরা সহ তারা সেখানে ভোট দেবে। আমি কেন বলেছি যে হয়রানিমূলক মামলা বন্ধ করবার জন্য? আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে একটি বক্তব্য বলেছেন, সেটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে তারা সকল ধরনের মিথ্যা এবং হয়রানিমূলক মামলা ক্ষমতায় গেলে তুলে নেবে। আমি আশা করতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল 5ই আগস্টের পরবর্তী বা পূর্ববর্তী সময় যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে, সেই হয়রানিমূলক মামলাগুলো তারা উঠিয়ে নিবার জন্য তারা অবশ্যই তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগকে তারা সহযোগিতা করবেন। তা না হলে বাংলাদেশের বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না, বাংলাদেশে দেশি বিনিয়োগ আসবে না, বাংলাদেশে কর্মসংস্থান তৈরি হবে না। হামলা মামলার মধ্যে দিয়ে কিন্তু দেশকে পরিচালিত করতে হবে। তাই আমরা আশা করি যে আগামী জাতীয় নির্বাচনে যারা বিজয় লাভ করবেন, তারা অবশ্যই হয়রানিমূলক মামলাগুলি তুলে নেবার জন্য তারা সরকারের পাশাপাশি তারা আইন প্রয়োগকারী সংস্থাকে তারা সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে আরো একটি কথা বলতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে যে প্রধান যে কয়েকটি বাধা রয়েছে, সেগুলি 3-4টি বাধাকে আমরা চিহ্নিত করেছি। অবৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে, নাশকতা হতে পারে, এআই যে অপব্যবহার সেটি হতে পারে, যে দলীয় কোন্দল সেটি কিন্তু বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করতে পারে। আমরা ঘৃণাত্মক বক্তব্য দেখতে পাচ্ছি, ব্যক্তিগত আক্রমণ দেখতে পাচ্ছি, উস্কানিমূলক বক্তব্য দেখতে পাচ্ছি, জাতিগত বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি এবং ধর্মের নামে অপব্যবহার করার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আমরা ধর্মীয় কোনো কার্যকলাপকে আমরা আশা করব যে আগামী জাতীয় নির্বাচনে যাতে কেউ ব্যবহার না করে, যাতে আগামী নির্বাচনে কোনো নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে কাউকে ভোট দিলে কেউ বেহেশতে পাবেন বা কারো মিছিলের মধ্যে সেখানে ফেরেশতা নেমে আসে, কেউ যদি এই ধরনের প্রতিশ্রুতি দেয়, তাহলে কিন্তু সেটি আমি মনে করি ধর্মের অপব্যবহার করা হবে। সে ধরনের অপব্যবহার যাতে করা না হয় সেটি কিন্তু আমরা আবার আশাবাদী হতে চাই। আমরা একটা বিষয় সেটি বলতে চাই, সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে যদি দুটি নির্বাচন একসাথে হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন, সে কারণে একটা বড় শঙ্কার জায়গা
সেখানে একই সময় নির্বাচন অনুষ্ঠিত হয়, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে নির্বাচন হবে, সেই স্বল্পকালীন যে সময়, এই সময়ের মধ্যে এই দুটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে কিনা, সে কারণে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমরা বলতে চাই যে আপনারা নির্বাচনের সময়টাকে 1 ঘন্টা বাড়িয়ে বিকাল 5টা পর্যন্ত করা যায় কিনা, এবং সারাদিনে বিদ্যুৎ এবং ইন্টারনেট যে সরবরাহ, সে সরবরাহ নিশ্চিত করবার জন্য আমরা অনুরোধ করছি, যাতে এই নির্বাচনকে আমরা কোনোভাবেই আমরা বিতর্কিত করতে না পারি। আমরা ভোটের দিন আমরা আশা করব যে শুধুমাত্র এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামষ্টিক যে সকল ব্যবস্থাপনা, আমরা বহুমুখী যে আমাদের সমস্যা, সকল সমস্যার সমাধানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা গ্রহণযোগ্য সামষ্টিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করতে চাই প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের যে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্যভাবে বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণের পথ, সেই উত্তরণের পথকে সুগম করবে। এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল হককে তার বক্তব্য প্রদান করবার জন্য। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।